তো নেই, দরজাটা আপনি আপ খুললো, খাবারের থালাটা স্যাট ঢুকে গেল, দরজার দাম করে বন্ধ। জিনেরা বলে, এবং ওনাকে আশিক জিনে প্রসেসড করেছিল। এবং আমরা যখন তোর মা বেঁচে আছে তো, বলছে ফালতু বলিস না। বলছে কি ফালতু বলিস না, আমার মা তো বাজারে গেছে বাজার করতে। বলছে দেখ তোর মার বাড়ি ফেরে গুলো ও ওখানে প্রয়োগ করে, এবং আরো কিছু জিনিস রয়েছে যেগুলো ওরা জানবে, ওরা সেগুলো করে। এবং এন্টিটিটা আসে, এসে ছেলেটিকে বলে বাবা তোর আমি কি করেছিলাম বলতো যে তুই আমার প্রাণটা এইভাবে নি, তুই এই কথাটা বলছিস, বা কেন একটা মানে নেগেটিভ এন্টিটিকে তুমি কেন ওয়েলকাম করছো। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কে আছে সেটা আপনাদের আলাদা করে বলতে হবে না, সেটা হচ্ছে অলিভিয়া মিশ্র। অলিভিয়ার আগে একটা পডকাস্ট আপনারা দেখেছেন, আজকের পডকাস্টটা অনেকদিন আগের। সরি, আপনাদেরকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন পর আবার আমাকে আপলোড করতে হচ্ছে, কারণ আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, সেটার জন্য খুবই দুঃখিত আমি। কিন্তু আজকের পডকাস্টে কি আছে? আজকের পডকাস্ট আছে প্ল্যানচেট। ও নিজে চোখে দেখা একটা জিন পজেস্ট হওয়া একটা মহিলা, আর লাস্টে আছে এইগুলোর ফলে একটা ফ্যামিলি কিভাবে উজাড় হয়ে যেতে পারে। খুব ইন্টারেস্টিং, ছোট্ট কিন্তু খুব ভালো আপনাদের জন্য। আর যেটা বলে থাকি সবসময়, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, কিন্তু আমি যদি না বলি তাহলে কি করে হবে? 8961371072। আবারও বলছি 8961371072। এই নাম্বারে আপনারা, কি বলবো, আবারও বলতে হচ্ছে, ভূতের গল্প, প্রেমের গল্প, বিচ্ছেদের গল্প, বা যেটা আপনি ভালো কোনো বিষয়, ছোটোখাটো হতে পারে যে কোনো বিষয়, সেই বিষয়টা নিয়ে সারা বিশ্বের বাঙালিকে আপনি যদি চাইছেন পৌঁছে দিতে, তো কেকে পডকাস্ট আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম করবে, আর ডাইরেক্ট অলিভিয়ার কাছে। কেমন আছে অলিভিয়া? ভালো আছে, তুমি ভালো আছো? এই চলছে রে। একটা পডকাস্ট তো আমাদের হয়েছিল আগে, যেটা তোর বেশ কিছুদিন একটা আগে এক্স কে নিয়ে হয়েছিল। হ্যাঁ, আর আজকে আমরা যে গল্পটা শুনবো, একটু আমাকে বল কি আছে। এই ঘটনাটা তোমার চ্যানেলের আগে কখনো কেউ শুনে মানে বলেছে বা আমি শুনেছি বলে আমার মনে হয় না। তবে এই ঘটনাটা একটা প্ল্যানচিট রিলেটেড ঘটনা, যেটা আমার খুব ক্লোজ এক সাবস্ক্রাইবার, মানে আমার মাসির মেয়ে, তার ইয়ে থেকেই আমি জানতে পারি। তো অনেক ঘটনাই আমাকে শেয়ার করেছিল ওর ওখানকার। তো সেই ঘটনাটাই পুরোপুরি তোমাকে, প্ল্যানচেটের একটা বেস আজকে। এটা নর্থ বেঙ্গলের একটা ঘটনা। ওকে, তো সেই ঘটনাটাই স্টার্ট তোমাকে করতে হবে। বলছি। বেশ কিছুদিন আগে যখন আমার চ্যানেলটা প্রেত কাহিনী উইথ অলিভিয়া নতুন স্টার্ট হয়, একদম নতুন, তখন আমি এপিসোড 2 থেকেই কিন্তু আমি সাবস্ক্রাইবারের ঘটনা পাওয়া স্টার্ট হয়েছিল আমার, একদম ট্রু ফ্যাক্ট। তো ঘটনা পাওয়ার পর আমার মাসির মেয়ে আমাকে কন্ট্যাক্ট করে, দিদি একটা ঘটনা আছে তোকে শেয়ার করবো, তুই কি বলবি? তো দেখো, আমাদেরকে কিন্তু ঘটনা আগে দেখে নিতে হয় যে এটা বলার প্রেজেন্টেবল কিনা, বা সেটা বললে লোক বিশ্বাস করবে কি করবে না, এটাও তো একটা ব্যাপার, বুঝে শুনে করতে হয়। তো আমি বলছিলাম ঠিক আছে, এটা কিন্তু ফেক যেন না হয়, কারণ আমার কিন্তু বেসড অন ট্রু স্টোরি, ঘটনা ছোট হোক বাট ট্রু যেন হয়। তো সেই কথাটাই আমি ওকে বলি, এবং ঘটনাটা মানে আমরা আর কি শুনি ওর থেকে। তখন ও আমাকে যেরকমভাবে বলেছিল সেটাই তো আমি বলছি। আমার মাসির ছেলে একটা আছে, আর মেয়েটা ছোট, দাদাভাই বড়। দাদাভাইয়ের এরকম যেমন ছেলেদের অনেক বন্ধু থাকে যারা ফ্যামিলি ফ্রেন্ডস হয়ে যায় না, যে ছোটবেলা থেকে বাড়ি আসছে, একটা ফ্যামিলি ফ্রেন্ডস মতন। তো সেরকম হয়ে গেছিল, খুব ভালো কথা, ফ্যামিলি ফ্রেন্ডস হয়ে গেছিল। এবং হয় কি, ওরম ফ্যামিলি ফ্রেন্ডস হয়ে যাওয়ার পর ওদের বাড়িতে আসে, এবং যেমন দেখবে আমরাও কোনো সময় একা থাকলে এই চলে আসে একটা ভূতের গল্প, কেউ এটা বলো, জানি সেই হয়েছে, ওদেরও বাড়িতে ওরম একটা কোনো সিচুয়েশন তৈরি হয়েছিল, তখন ওরা কথা বলা স্টার্ট করে। তো তখন কথা বলা স্টার্ট করার সময় তখন ওরা বলে যে এরকম একটা ভূতের ঘটনা ঘটে গেছে, এই এই ব্যাপার। তো তখন বলছে হ্যাঁ বল। এবার শুরু, বলছে জানিস দিদি ভাই, ওই দাদাটার একটা মাসির ছেলে আছে, সে প্রচণ্ড ওই পিছন থাকা টাইপের ছেলে, মানে ভীষণ সব জানতাম বাবাজি এরকম। তো ওর ওই মাসির ছেলে, মানে যে দাদাটার কি ওই আমার দাদার কমন ফ্রেন্ড, বুঝতে পেরেছো তো,
কমন ফ্রেন্ড, তার মাসির ছেলে এবং তার আর একটা ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা ওই ব্ল্যাক ম্যাজিক এইসব রিচুয়ালস করে আর কি। তো সে প্ল্যানচেটও করে আবার, ঠিক আছে। তো এরকম কথা হতে হতে তখন ওই ওর মাসির মানে দাদাটার মাসির ছেলে যে প্ল্যানচেট করে তাকে বলেছে যে বাবাই তুই একটা উপকার করবি। তা ও বলেছে হ্যাঁ বল কি উপকার করব। না আমি একজনের নাম দেব, তুই কি তাকে প্ল্যানচেট করে আনতে পারবি। সে বলছে কেন আমি তাকে প্ল্যান, দেখো ওদের তো দুমদাম কাউকে নিয়ে আসে ওরা মেলাও নেই, ওদের কিছু কারণ বিশেষের জন্য ওদেরকে ডাকতে হয়, ওদের কিছু কাজ করানোর থাকলে করতে হয়, তো এরম একটা ব্যাপার। তো বলছে কেন তুই হঠাৎ এরম, না তুই বললা পারবি কি না, তুই তো করিস। তো বলেছে দেখ খুব যদি দরকারি তোর কিছু জানা থাকে তাহলেই বলবি, চেষ্টা করবো আমি। মানে সে কিন্তু জেনেও ওকে শিওরিটি দেয়নি যে সে ডাকবেই, বুঝতে পেরেছো। তা ঠিক আছে, এরকম কথাবার্তা হয়, হওয়ার পর ব্যাপারটা স্থিতিয়ে যায় বেশ কিছুদিন। তারপরে আবার একদিনকে ওদের গ্রুপে দেখা হয়েছে, সেখানে আমার দাদাও প্রেজেন্ট ছিল। এবার যে দাদাটা প্ল্যান সেট করে সে ওই আমার দাদাদের মিউচুয়াল ফ্রেন্ডও হয়, কারণ ওই দাদাটারও ফ্রেন্ড, তো ওর মাসির ছেলেরও বন্ধু, মানে একটা গ্রুপ আর কি ওদের। তো ওই বাবাইদা এসছে আর কি, যিনি ওই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ওই কাজ করেন, ভালো কথা। এইবারে কি হয়, ওইখানেও এসে বলেছে বাবাই তোকে বলেছিলাম মনে আছে তো। তো বলেছে তুই তো বলে স্থিতি গেছিস, তুই তো আর কিছু বলিসনি, তা বল কি ব্যাপার, কি বৃত্তান্ত। একটা না একটা নাম আছে, আমি তোকে বলছি, তুই সেটা কর। তখন বলেছে কে সে। তো ও বলেছে যে আছে একজন, তোকে এত কিছু তো তোকে বলেছি করতে, না কি জিজ্ঞাসা করবো তুই তো সেটা, না উনি কি করে মারা গেছে, এই কথাটা বলেছে। ও বলেছে ঠিক আছে, এইটুকুনির জন্য তো আরো কি সব ওকে আজরুম বাজরুম বুঝিয়েছে যে এর করতে হবে, এই জিজ্ঞাসা করবি কেন মারা গেছেন, কেন উনি সুসাইড করলেন, ওনার সংসারে কি প্রবলেম ছিল। দাদাটা কিন্তু অনেকবার ওকে জিজ্ঞাসা করেছে যে কেন তুই এই কথাটা বলছিস, বা কেন একটা মানে নেগেটিভ এন্টিটিকে তুমি কেন ওয়েলকাম করছো। তো সে নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করে ঠিক কথা, কিন্তু সে তো প্রশ্ন করবে যে তুমি কেন ডাকছো, তোমার কি দরকার। ও কিছুই বলেনি, না তুই জিজ্ঞাসা করবি। দিয়ে বেশ কিছুদিন পর একদিন আমাবস্যা পড়ে, তখন ওকে ফোন করে এবং ফোন করে বলে যে আজকে আমাবস্যা, তুই যার নাম বলেছিলিস আমাকে তার একটু ডিটেলস পাঠা, তার জন্ম টাইম এইসব পাঠা। ও পাঠায় ওকে লিখে। ও রাত্রিবেলায়, রাত্রিবেলায় না দিনের দিকেই আমাবস্যা যেই সময় পড়েছিল আর কি, সেদিনকের আমাবস্যাটা নাকি খুব ডেঞ্জারাস আমাবস্যা ছিল ওদের ভাষায়। আমরা নর্মালি আমাবস্যা পূর্ণিমা জানি, এছাড়া তো কিছু জানি না, বাট ওরা তো এগুলো বলতে পারবে আজকে কাজটা করলে ভালো হবে বা এই তিথিতে করলে ভালো হবে, ওরা টাইম ওদের মতন স্লটিং থাকে, সেই হিসাব মতনই আর কি ওটা করা হয়। ভালো। এইবারে যে জিনিসটা হয় সেটা হলো ওই আমাবস্যার দিনকে ও কাজে বসে পড়ে, প্ল্যানচেটের কাজে। অনেকক্ষণ ধরে ট্রাই করছে, এনটিটি আর আসে না। ওদের যা প্রসিডিওর সেই প্রসিডিওরে কাজ করেই যাচ্ছে, এনটিটি আসছে না। তো আসছে না কেন আসছে না সেটা তো ও বুঝতে পারছে না, বাট আসছে না। ও সেদিনকেও প্ল্যানচেট ছেড়ে দিয়ে উঠে গেছে, আসছে না। ফোন করে বলছে তুই কি ঠিকঠাক নাম দিয়েছিস তো, ঠিকঠাক সব কিছু লিখেছিস তো, কারণ আমি এনটিটি রিকল করেছি কিন্তু আসছে না। বলছে না 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 এটা তো হওয়ার কথা না, তুই তাহলে জানিস না, মানে ও ওকে টিজ করছে। বলছে দেখ এরকম করিস না, আমি তোকে ভালো কথা বলছি, এগুলো ঠিক না। আবার কিছুদিন পর বলেছে যে নেক্সট আমাবস্যাতে আমি আবার বসবো। নেক্সট আমাবস্যাতে আবার বসেছে কাজেতে, আবার সেদিনকে ওরকম আসছে না এনটিটি। অনেক ট্রাই করেছে, লাস্ট ওদের কিছু মন্ত্র রয়েছে, আমি সেগুলো তো জানি না বা আমার পক্ষে জানা সম্ভবও নয়, সেইগুলো ও ওখানে প্রয়োগ করে এবং আরও কিছু জিনিস রয়েছে যেগুলো ওরা জানবে, ওরা সেগুলো করে এবং
এন্টিটিটা আসে, এসে ছেলেটিকে বলে, বাবা তোর আমি কি করেছিলাম বলতো যে তুই আমার প্রাণটা এইভাবে নিয়ে নিলি? সে তো অবাক যে প্রাণ আমি নিলাম, সেটা কি করে হয়। তারপর শুনলে তুমি অবাক হয়ে যাবে এবং তোমার পায়ের মাটি থেকে মানে পা থেকে মাটি সরে যাবে, এমন একটা জিনিস শুনবে। তারপর বলে মানে ওনার সঙ্গে মানে এন্টিটির সঙ্গে যা কথোপকথন হয়, এবং এন্টিটিটি যখন চলে যায় তখন যাওয়ার সেকেন্ডের মধ্যেও যখন ওখান থেকে ওঠে, উঠে ওর বন্ধুকে ফোন করে, মানে ওই দাদাটাকে ফোন করে, ফোন করে বলে যে তুই আমাকে দিয়ে এত বড় পাপ কাজটা কেন করালি। ও খুব হাসছে ফোনের ওপার থেকে, কিরে তুই তো করতে পারলি না। ও বলছে করতে পারিনি, তুই আগে আমাকে এর উত্তরটা দে যে তুই আমাকে এই পাপ কাজটা কেন করালি। বলছে কিসের পাপ কাজ, কি পাপ কাজ তোকে দিয়ে করিয়েছি, তোকে তো নর্মালি বলেছি। তখন বলছে পাপ কাজটা হলো তোর মা বেঁচে আছে তো। বলছে ফালতু বলিস না। বলছে কি ফালতু বলিস না, আমার মা তো বাজারে গেছে বাজার করতে। বলছে দেখ তোর মার বাড়ি ফেরে কিনা। ও ফোন রেখে দিয়েছে, আর কোনো কথা বলেনি। তার 2 থেকে 5 মিনিট পর দাদাটার ফোনে ফোন আসে ওনার মায়ের ফোন থেকে। থানা থেকে ফোন আসে, আপনার যিনি হন তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ইমিডিয়েট আপনি আসুন, এসে ওনাকে রেস্কিউ করুন বা যাই হোক এরম বলে। দাদা, তার মানে বুঝতে পারছো ওর মা জীবিত ছিল, ও ওটাকে মজার ছলে নিয়েছিল যে ও প্ল্যান সেট করতে পারে না, দিয়ে ওর মায়ের প্রাণটা ওইভাবে নিয়েছে। একটা জীবিত মানুষের প্রাণ ওইভাবে বেরিয়েছে। মানে এটা খালি জাস্ট একটা প্রুফ করার জন্য যে তুই বাজে, তুই জানিস বাজে, না। তুই কাজ করতে পারিস না, তুই এটা একটা ফাটিয়ে বেড়াস যে তুই এইসব ক্রিয়া করিস, তুই লোককে হেল্প করিস বশীকরণ করার জন্য, নর্মালি হয়। যারা হয় আর কি। এটা হচ্ছে ওর ফান্ডা ছিল। এবং সেই মুহূর্ত থেকে দাদাটা কন্টিনিউ স্টিল আজও তুমি যদি বলো আমি তোকে ওনার বাড়ি অব্দি নিয়ে যেতে পারবো, তুমি ওই দাদাটাকে দেখলেই তুমি ভয় পাবে। মেন্টালি আনস্টেবল লোকে বলছে হয়ে গেছে, বাট না, ওর মাই ওকে পজেস্ট করে রেখেছে স্টিল নাও, এখনো অবধি। তুমি একটা মানুষের মেন্টালি আনস্টেবল হলে তুমি ভাববে যে সে কথা বলতে পারছে না, মানে তুমি ওর চোখের তাকুনি যদি দেখো, বা তুমি যদি ওর কথা বলা বা ওর চাউনি বা যাই হোক, ওর যে অ্যাক্টিভিটি গুলো না একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এইটা হচ্ছে মানে আমার ওই মাসির ওখানে একটা ঘটে গেছিল। আরো একটা তোমাকে আমি ঘটনা আমারই বলে রাখি এখানে। আমি অনেকটা ছোট, তখন 12-এ পড়ি, 11-12 হবে, অতটা মনে নেই আমার এক্স্যাক্ট। আমি আমার দিদির সঙ্গে দিদির মামার বাড়ি ঘুরতে যাই, এই যে জেঠিমা বললাম গ্রামে বাড়ি, এর আগের ঘটনাতে তোমাকে বলেছিলাম। আমার জেঠিমার তো বাপের বাড়ি গ্রামে বাটানগরে। আর ওর থেকে বজবজ লাইনটা তুমি শুনেছো কিনা জানি না, বাটানগর বজবজ। আমি অতটা জানি না, দিদির সঙ্গে গেছিলাম তখন ওই হাওড়া বাটা মিনি গুলো যেত, দিদির সঙ্গে গেছিলাম, মহেশতলা হয়ে যায়, ঠিক ওই মহেশতলার মুখটাতে নামিয়ে দেয়, বাটা মোড়টাতে নামায় দিয়ে ভিতরে যেতে হয়। তো ওখান থেকে বজবজ আমরা যাই, দিদির মাসির যেই মাসিমণিটাই আমার মাকে অ্যাড্রেস দিয়েছিল, সেই মাসিমণির মেয়ের শ্বশুর বাড়ি ঘুরতে যাই। আমি তখনও জানতাম না যে আমার জন্য এত বড় একটা বাঁশ লুকিয়ে রয়েছে, বিশাল বড়। যাই ওখানে, যাওয়ার পর ওদের না এরকম আগেকার দিনে যেমন বাড়িগুলো এরকম গোল মতন হয় না, মাঝখানে দেখবে উঠোনের মধ্যে তোমার ওই তুলসী মঞ্চ থাকে, তারপরে তোমার ওই আরে বলো না পাতকুয়ো টাইপের, যে পাতকুয়ো এরকম দড়ি দিয়ে জল ওঠায়, পাতকুয়োই তো বলে ওটাকে, হ্যাঁ পাতকুয়ো থাকে। তো সেগুলো ছিল অ্যাকচুয়ালি। বাংলাতে একটু কাঁচা, কারণ আমার বাংলা ছিল না, হিন্দি ছিল আমার, ওই জন্য একটু প্রবলেম হয় বাংলাতে। তো ওরকম পাতকুয়ো মতন ছিল, ভালো কথা। যাওয়ার না ইটস ওকে, যাওয়ার সঙ্গে সঙ্গে
ওনার শাশুড়ি বেরিয়ে আমাদের হাত পা মুখ ধুইয়ে দেয়, যে দিয়ে ঘরে ঢোকো। এটা গ্রামের কিন্তু আমি অনেক বাড়িতে দেখেছি, বা শহরেও দেখি যে অনেকেই বলে বাইরে থেকে এসছো পা ধুয়ে ঘরে ঢোকো। হুম। তো এই জিনিসটা হয়। তো আমরাও গেছি, যাওয়ার পর না এরকম ওদের ওই বারান্দাটাতে এরকম বসে আছি আমি, বেশ ভালো লাগছে, চারিদিকে গাছপালা। হঠাৎ করে যে ঘরের বাইরেটাতে আমি বারান্দাটাতে বসেছিলাম তার পাশে আর একটা ঘর, দরজাটা মনে হলো না কেউ জোরে যদি খোলে, ওরকম জোরে খুললো। খুলে একটি মহিলা বেরিয়ে এলো। তুমি নর্মালি, উনি এখনো বেঁচে আছেন, ওই মহিলাটি এখনো বেঁচে আছেন স্টিল নাও। এটা একটা জিন রিলেটেড ঘটনা। ওনার চুলটা মাথা থেকে মেজে অবধি থাকে, জানো তো, এত বড় চুল। সিরিয়াসলি, দর্শকরা যদি কখনো চায় তোমাকে মেসেজ করে, তুমি ওখানকে, তুমি কিছুদিন পর তো শুনলাম অনেক কিছুই নতুন করবে, তোমাকে ওখানে নিয়ে যাবো, তুমি ক্যাপচার করতে পারবে জিনিসগুলো, শেয়ার করতে পারবে, এইটুকু তোমাকে আমি বলে রাখলাম। তো যাই, হঠাৎ করে দরজাটা খুললো, মহিলাটি বেরিয়ে এলো। মহিলাটির চুল মাটি অবধি লুটছে, বিনুনি করা, মাটি অবধি লুটছে। এসে ঠিক আমার কাঁধের এই জায়গাটা, সে কুকুরটা দেখবে হাতে একটু শোকে, ও ঠিক কাঁধের আমার এই জায়গাটাতে এসে একটা গরম নিঃশ্বাস পড়ছে, আর ঠিক এরকম শুকছে ঠিক এইখানটা। খুব বাজে অভ্যাসে আমি ভীষণ চড়া পারফিউম লাগিয়ে বেরোই, যেটা একদমই উচিত না। এটা আমি আমার চ্যানেলেও বলি লোককে যে প্লিজ যারা মেয়েরা রয়েছে স্পেশালি তাদের জন্য, সন্ধ্যাবেলাতে চুল ওপেন করে পারফিউম লাগিয়ে যাবে না। তুমি তাদেরকে ইনভাইট করছো যে আয় ভাই আমাকে পজেস্ট কর, এরকম একটা ব্যাপার। তো ওরম চুল ওপেন খোলা, ওনার, আমার চুল খোলা ছিল, উনি ঠিক কাঁধের এখানটায় সেরকম। তখন তো এত জ্ঞান ছিল না এইসব নিয়ে, এখন দিন দিন আমার জ্ঞান বাড়ছে এগুলো নিয়ে কাজ করছি বলে। তো উনি ওরম করলো, আমি না এরম ঘুরে তাকে চমকে গেছি। ওনার মুখটা খুব একটা সুবিধের মুখ নয়, তুমি দেখলেই বুঝতে পারবে। আমি না এরম দেখে চমকে গেছি যে এরকম কেন করছে উনি। আমার মাথায় হাত বুলিয়ে আমায় বলছে, কিরে ভালো আছিস? আমি বলছি হ্যাঁ, তো আপনি কে? আমি তো চিনি না। এবার ওনার শাশুড়ি আমাকে পিছন দিক দিয়ে ইশারা করছে, তুই ওঠ, উঠে ঘরে যা। আমি না উঠতে পারছি না, মানে মাটিতে এরকম করে আমি এরকম, এই বুঝতে পারছো পজিশনটা, মানে পুরো এরকম দুটো হাত মাটিতে রেখে আমি এরম তাকিয়েছি, মানে উনি আমার ঘাড়ের ওপর, মানে উঠে আমার ওপর এই এই ফেসে কথা বলছে আমার সাথে। উঠবো কি করে, সম্ভব ওঠা আমার? যাই হোক কোনোভাবে উঠে আমি গেছি, মুড়ি খাচ্ছি, তখন ওনার শাশুড়ি বলছে আমার যাকে তো জিনে ধরেছে। জিন মানে কি সেটাই তখন আমি জানতাম না। তখন বলছে আমার যা যখন, ওনার কোনো বেবি নেই জানো তো, ওই মহিলাটির কোনো বেবি নেই আজ অব্দি। হুম। ওনার যা বিয়ের পর ওই ওনার ওনার শাশুড়ির সঙ্গে কবরস্থান দিয়ে আসছিলেন, উনি থুতু ফেলেছিলেন কোনো কবরের ওপর, সেখান থেকে ওনার ওপর ওই জিন রয়েছে। এবং ওনার হাজবেন্ডকে পর্যন্ত ওনার বেডরুমে ঢুকতে দিত না। প্রত্যেক দিন রাত্রির 12টা 12:30টার সময় চান করে নামাজ পড়ে 2টোর সময়, কিন্তু মুসলিমদের নামাজ পড়ার টাইম হচ্ছে 4টে, আমি যতদূর জানি 4:30 4টে। টাইমটা চেঞ্জ হতো তাহলে। যাই হোক ওদের অনুযায়ী 2টোয় যারা নামাজ পড়ে 12টা থেকে 2টো বা এরকম কিছু, ওরা তোমার যারা ওই সাবস্ক্রাইবার রয়েছে তারা বলতে পারবে, জিনেরা বলে। এবং ওনাকে আশিক জিনে প্রসেস্ট করেছিল। এবং আমরা যখন যাই আমি নিজের চোখে দেখেছি, তুমি যদি দোলনায় চড়ো, দোলনা যে এগুলো সুইং করে, সুইংয়ে চড়ো, কতটা হাইট অব্দি উঠবে? লিমিটেশন আছে। এই এই এর বেশি তো উঠবে না। এই দেওয়ালে ঠেকছে, ওই দেওয়ালে পা উঠছে, এই দেওয়ালে যাচ্ছে, এই দেওয়ালে পা উঠছে, নিজের চোখে দেখেছি। পেছনে চুল খোলা, পুরো চুল খোলা, গান গাইছে, এবং ওনার যে গানের ভয়েস,
সেটা ডিউয়াল টুন বেরোচ্ছে, একটা মেয়ে একটা ছেলে। এবং ওটা তো সীমিত নয়, রাত্রি তখন 10:30 বাজে, খাবারটা ঠিক এরকম দোরগড়ার সামনে দিল, এরকম দোরগড়ার সামনে খাবারের প্লেটটা দিল, দরজাটা নিজের থেকে খুললো, মানে কেউ কিন্তু নেই, দরজাটা আপনি আপ খুললো, খাবারের থালাটা স্যাট ঢুকে গেল, দরজা দাম করে বন্ধ। তুই দেখেছিস সেটা? নিজের চোখে দেখেছি। ওই রাত্রিটা আমি দিদিকে বলছি আমি থাকবো না, তুই আমাকে নিয়ে এক্ষুনি বাড়ি চ। তারপরে ওনার হাজবেন্ড যেদিনকে মারা যায়, যখন ওনার হাত থেকে শাঁখা পলা, যেটা আমাদের বাঙালিদের নিয়ম, শাঁখা পলা সিঁদুর মোছানোর জন্য, বলছে আমার তো স্বামী বেঁচে আছে, তোরা কেন আমার হাত থেকে এগুলো খোলাচ্ছিস? ও তো আমার স্বামী নয়, আমার স্বামী তো ঘরেতেই রয়েছে। এবং ওই যে যেদিনকে ওনার শ্রাদ্ধ হয়, ওনার নিজের স্বামী যেদিন শ্রাদ্ধ হয়, ওই আমার যে দিদির আরো বাচ্চা কাচ্চারা ওখানে রয়েছে, তার জায়ের বাচ্চা, মানে এরকম তো আশেপাশে অনেক, তারা বাচ্চারা ছাদে উঠছে, খেলছে, ঠাম্মা দেখছে ওর ঠাকুমা যে রান্না করছে, তার মধ্যে সব খাবারের মধ্যে এত এত পেঁয়াজ কেটে কেটে দিচ্ছে। শ্রাদ্ধের দিন কিন্তু কোনো পেঁয়াজ দিয়ে কোনো খাবার হয় না, না। এত পেঁয়াজ কাটছে সব খাবারে দিচ্ছে। বলছে আমি নিরামিষ খাবো কেন, আমার স্বামী বেঁচে আছে। এবং অদ্ভুতভাবে চুলটা তো নিচে অব্দি ঠেকছে, ওই যে বিনুনির যে লাস্টে এতটা চুল গ্যাপিং থাকে, ওটাই না এরকম করে লাফাচ্ছে। এবং বাচ্চাগুলো খেলতে খেলতে বদমাইশি করে কি করেছে, ঠাম্মাকে ঢিল মারি, ওই বিনুনিতে ঢিল মেরেছে। উনি যখন ঘর থেকে বেরিয়ে এসে বাচ্চাগুলোর দিকে তাকিয়েছে, দেখছে পুরো মনিটা সাদা। এইগুলো যখন আমি শুনেছি, আমার মনে হবে আমি ওই রাত্রিটা ওখানে থাকি, বা ওইরকম চোখে দেখছি উনি ওরকম ফ্লাইং করছে, ওরকম দরজা খুলে খাবার ঢুকছে। পরের দিন সকালবেলায় তুমি জানো, ওই মহিলাটি আমার হাত ধরেছে, কি বললো, আমাকে নিয়ে এরকম করে ঘরে ঢুকলো, ওনার ঘরে। ভাগ্যিস দরজাটা বন্ধ করেনি। দেখছি ওনার তো আগেকার দিনে সেই পালঙের যে খাটগুলো হয় না, এবং ওনারা একটা টাইমে জমিদার ছিলেন, ওনাদের আজও নাম আছে ওখানে। এরম 4টে পায়া, তো তুমি খাটের একটা পায়া তুলে ঝাড় দিতে পারবে? এরম একটা করে এরম পায়া তুলছে, এরম করে ঝাড় দিচ্ছে, আবার নামাচ্ছে, আবার ওই পায়াটা তুলছে, ঝাড় দিচ্ছে, নামাচ্ছে। 4টে পায়া ওইভাবে তুলে ঝাড় দিয়েছে। তুই এটা দেখছিস, তোকে ঘরে নিয়ে গিয়ে? আমি আমি দেখছি, আমাকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে। ইভেন ওনার যে ওই আমার উনি এখনো বেঁচে আছে? এখনো বেঁচে আছেন উনি। এবং ওনাদের বাড়িতে ওই মুসলিমদেরই একজন ডেকে এনেছিল, তো তাকে বলেছিল যে এটাকে কোনোভাবে যদি এটার কোনো রকম সলিউশন করা যায়। ঘর থেকে চিৎকার করে বলছে তোর বংশ নির্বংশ করে রেখে দেবো, তুই আমাকে তাড়ানোর জন্য এসছিস। সে ভয়তে চলে গেছে, ওই বাড়িতে কেউ ঢোকে না জানো। এবং আমরা যখন ওই রাত্রিবেলা আমি শুয়েছি, এগুলো দেখার পর রাত্রে ঘুম তো আমার উড়েই গেছে। স্বাভাবিক। তোর আমি কি এটা বিয়ের আগে না বিয়ের পর? বিয়ের আগে, আমি তখন ক্লাস 11-12 পড়ি, আমার তো বিয়েই 2021 হয়েছে। তো এরকম প্রচুর ঘটনা, আমি জানি না, আমি তোমাকে বলছি, তুমি যদি আমাকে কোনো বাড়িতে নিয়ে যাও না, যেমন আমার স্টুডেন্ট, আমি মেকআপ শেখাতাম, এখন অফ হয়ে গেছে এই কাজগুলোর জন্য, আর সম্ভব হয়ে ওঠে না, আমার অন্য একটা বিজনেস আছে, সেগুলো দেখতে হয় বলে। আমার অদ্ভুত একটা ব্যাপার, আমি যদি কারোর বাড়িতে এরকম পা দিয়ে ঢুকি, আমি গেটে দাঁড়িয়ে বলে দেবো তোমার বাড়িতে নেগেটিভ এনার্জি যদি থাকে, আমি তোমায় বলে দেবো আছে। আমার বাড়িতে আছে? না, নেই। নেই, বাঁচা গেছে। মানে যদি থাকে না, তার কিছু সিমটমস তার বাড়িতে থাকবেই। একদম ঢুকেই এন্ট্রেন্সে কোনোদিনও বাথরুম রাখতে নেই, একদম ঢুকেই, মানে গেট থেকে ঢুকছো, ঢুকেই সামনে বাথরুম রাখতে নেই। ঘরে ড্যাম পড়ে থাকলে নেই। নেই, যেগুলো তোমার বাড়িতে নেই, আমি যেটুকুনি দেখেছি নেই নেই নেই, আমি তোমাকে বলে দিলাম নেই। তো এই জিনিসগুলো তখন তো আমি জানতাম না, বাট হ্যাঁ, আমার স্টুডেন্টের বাড়িতেও আমি গেছিলাম, অন্য এক পডকাস্টে তোমার এই ঘটনাটা বলবো, ওটা আরো বড়। ওনার বাড়িতেও রয়েছে। আমার স্টুডেন্টের মা রীতিমতন ভয় পায় এখনো?
এখনো আমি এখন একটু কেটেছে, আমি একটা জিনিস দিয়ে এসেছিলাম, মানে আমি কিছু জিনিস জানি টোটকা, যেগুলো বলে দিলে মোটামুটি সেফটি, রিলিফ থাকে। একটু রিল্যাক্সে তুমি হাত পা ছড়িয়ে থাকতে পারবে। এখন ওরা একটু শান্তিতে রয়েছে বাচ্চা দুটোকে নিয়ে। ওনার বাবা থাকে, মানে স্টুডেন্টের বাবাটা থাকে না, বাইরে বাইরে কাজ করে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে তো চলে যাচ্ছিলাম। তোর মনে হয় না যে এই জিনিসগুলো কেউ পাঠাচ্ছে বা চালান করা হয় এরকম কিছু না? কোনটা? এই জিনিসগুলো, যে জিনটা যে মহিলাটা যে দেখতে পাচ্ছি বা উনি দেখলি, তো থুতু ফেলেছে বলে ওনাকে পজেস্ট করেছে। তারপর তো তাকে তো চেষ্টা করা হয়েছে, তখন বললাম কি তোমাকে, ওনাকে নিয়ে বহু জায়গায় গেছে, কিছু হচ্ছে না। কিছুতেই কিছু হয়নি। ছাড়ানোটা মানে সেরাম হয়তো কোনো স্ট্রং লোকের কাছে গিয়ে পৌঁছায়নি যে ওর সঙ্গে কম্পিটিটর হতে পারবে বা ও ওকে বার করতে পারবে ওর শরীর থেকে। আর এখন উনি বয়স হয়ে গেছে, এখন আর ওনার, এবং প্রত্যেক রাত্রির বেলায় অমাবস্যাতে উনি চুল খুলে ছাদে পা ঝুলিয়ে বসে থাকে। একদিনকে আমার ওই যে দিদির শ্বশুর বাড়ি, ওই জামাইবাবু সাইকেল নিয়ে কাজ করে ঢুকছে রাত্রিবেলায়, উনি শুনতে পাচ্ছেন জামাইবাবু এই ছাদের পাঁচিলে পা ঝুলিয়ে, ওই ছাদের পাঁচিলে আরেকজন হয়তো কেউ ছিল, আমার জামাইবাবু কিন্তু অপোনেন্ট কে আছে তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই মহিলাটি ওনাকে বলছে তুমি এত আসতে দেরি করলে কেন, আমি কখন দিয়ে ছাদে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছি। তুমি দুপুরেও যদি খাবার দাও ওরকম দরজার বাইরে খাবার, আর ওনাকে খাবার দিলে ওনার একার মতন খাবার না, মিনিমাম 3 জনের মতন খাবার দিতে হয়। তুমি যদি ওনার মাংস খাওয়া দেখতে না, তুমি অবাক হয়ে যেতে। পরের দিন দুপুরবেলা ওনারা তো না খাইয়ে ছাড়বেন না। আর আমি ভাবছি কতক্ষণে সকাল হবে আমি যাব। রাত্রিবেলায় এত বিটকেল ওই বাড়ির ওই ঘরটা থেকে এত বাজে বাজে আওয়াজ আসছিল না, যেটা আমি অন ক্যামেরা তোমাকে বলতে পারবো না। মানে উনি এখনো ফিজিক্যালি অ্যাবিউজড হয় ওই আর কি যিনি আছেন ওনার কাছে। এখনো একটা সাউন্ড এত বিচ্ছিরি, তোমাকে আমি, মানে তুমি যতক্ষণ না যাচ্ছ ওখানে 1 নাইট স্টে করছো, তুমি ওনাকে দেখছো, তুমি ততক্ষণ বুঝবে না উনি এখনো বেঁচে আছেন। এবং এই জিনিসটা এক আজও ঘটে। আমি মাঝখানে ওই আমার ওই যে দিদির শ্বশুর বাড়ি, ওই দিদির মেয়ের সঙ্গে তোমার কানেকশন রয়েছে, ওই দিদির মেয়েকে বলেছিল তুই বিয়ে করবি না, আমি ওর শরীর ছেড়ে তোর শরীরেই যাব। এমনকি যেন ওর বিয়ের 1 বছরের মাথায় ওর ডিভোর্স হয়ে যায়। অদ্ভুত। ওই বাচ্চা মেয়েটার আমার থেকে অনেক ছোট, অদ্ভুত ভাবে ওর ডিভোর্স হয়, কোনো রিজন নেই, যেমন একটা কারণটা জানতে মানে বলা কোনো যাবে? কিছুই নেই। হ্যাঁ নিশ্চয়ই বলা যাবে, কেন বলা যাবে না। ওর তোমার ওর ব্যাপারটা হচ্ছে যে মানে ওর হাজবেন্ড হঠাৎ বাড়ি এসে ওর সঙ্গে কথা বলতো না, কেন বলতো না কি বলতো না আমি জানি না। বলছে জানো তো মাসি, আমাকে মাসি বলে কারণ ওর মায়ের বোন মতন হই, জানো তো মাসি আমার ডিভোর্স হয়ে গেছে। একদিন শুনি কি বলছিস রে, এই তো ওর একটা মেয়ে আছে জানো তো, এইটুকু, ওর 1 বছর পর একটা মেয়ে হয়েছিল, তারপরেই ডিভোর্স হয়ে যায়। কিন্তু সবাই বদনাম দিয়েছে ওই বাচ্চাটা হওয়ার পর নাকি ডিভোর্স। গ্রামের লোকেদের তো জানো কাজ নেই কিছু। কোনো কাজ নেই, এর তার নামে দোষ চাপিয়ে দিল, তুই আমার ছেলে খেয়েছিস, তুই আমার নাতি নাতনি খেয়েছিস, এইভাবে। কিন্তু ডিভোর্সটা হয়েছে ওর জন্য, ওই যে এন্টিটিটা আর কি ওনাকে, মানে ওই কারণটা জিনটা। কি ছিল? কারণটা ছিল কারণটা ওকে না খুব সুন্দর দেখতে, আমার ওই দিদির মেয়েকে খুবই সুন্দর দেখতে, খুব মিষ্টি দেখতে, অল্প বয়স। এবং ওরা তো একটা অল্প বয়সের মেয়ে খোঁজে, তো ও বলেছিল এ তো বয়স হয়ে গেছে, এ তো 2 দিন পর মরেই যাবে, তো ওকে তো ওই শরীর ছেড়ে আর একটা শরীরে ঢুকতে হবে, তো টার্গেট রেখেছে একে। ওর ডিভোর্স হয়ে গেল, তো বললাম তো তোমাকে যে তারপর মিটমাট করালো না? কিছুতেই কিছু হলো না। অথচ ওর দিদাই কিন্তু আমায় উপকার করে ওই লোকটির কাছে পাঠিয়েছিল ওই পেট থেকে ওষুধ তোলানোর জন্য। ওর দিদাও অনেক জায়গায় চেষ্টা করেছে, কিছুতেই কিছু হয়নি। আজও কথা বলে আমার সঙ্গে এই মেয়েটি, ওর একটা বাচ্চা মেয়ে রয়েছে, বলে মাসি আমার কি সর্বনাশ হলো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। পরের দিনকে যখন দুপুরবেলায় উনি ওই দোলনায় বসে মাংস খাচ্ছে, তুমি এতদিন টিভি সিরিয়ালে দেখেছো কটকট কটকট করে আওয়াজ হয়, আমরা যদি মাংসর হাড়টা কি ফেলে দিত খেয়ে, উনি ওই হাড়টাও খেয়ে নিয়েছে, আমি নিজে দেখেছি।
তুমি যদি কোনোদিনও যেতে চাও, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব ওদের বাড়ি। তুমি জাস্ট দেখো। আমি পরের দিন যখন আমি ওখান থেকে মানে আমি ভাবছি ভগবান আমাকে তুই এখান থেকে বের কর। সারা রাত ঘুমোতে পারিনি ওনার চিৎকারের আওয়াজে। শুধু আমি না, ওনাদের বাড়িতে যারা থাকে তাদের তো অভ্যাস হয়ে গেছে উনি ওরকম চিৎকার করেন। আমার দিদি মানে আমার জেঠিমার মেয়ে, তার হাজবেন্ড, তার ওই ছোট 3 মাসের না 4 মাসের ওর মেয়েটা তখন ছোট, আমি, বাচ্চাটা তো নাই ছেড়ে দাও ঘুমিয়েছে। আমরা তিনজনে তো ভয়তে আমাদের ঘুমই নেই। পরের দিন সকালে বেরোবো, বেরোতে দেবে না। আমাকে বলছে তুই যাবি না, হাত ধরে, তুই থাক না, তুই থাক না। তখন নর্মাল? না না, ও নর্মালি থাকে না। ওর ঘর সবসময় অন্ধকার, সন্ধ্যাবেলাতেও অন্ধকার, রাত্রেবেলাতেও অন্ধকার, দুপুরবেলাতেও অন্ধকার, সবসময়। তুমি ওনার ঘরটা দেখলেই ভয় পাবে। এবং ভীষণ অগোছালো ঘর, ঘরটার ভিতরটা না ভীষণ অগোছালো। বুঝতে পেরেছি। তুই তো এতক্ষণ ধরে যেগুলো বললি, কিন্তু মেয়েটার ডিভোর্সের কারণটা কিন্তু তুই বলছিস না। বলছি আমি তোমাকে। হ্যাঁ। তো পরের দিন তো আমরা চলে আসি। হুম। আসার পর আমার প্রচন্ড জ্বর হয়, প্রচন্ড হাই ফিভার হয়। তো আমার মা কি করে, ওই ঘরোয়া টোটকা হয় দেখবে, বলতো না নজর লেগে গেলে 3টে শুকনো লঙ্কা নিয়ে গ্যাসে পুড়িয়ে দে। হুম 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 যখন হুম ওটা হুম। করেছে, একটু স্মেল বেরোয়নি জানো, একটু স্মেল বেরোয়নি। 3বার এরকম ঘুরিয়ে দিয়েছিল। আমার অরা না প্রচুর উইক ছিল, যার জন্য ওই নেগেটিভ এন্টিটি আসতে প্রচুর হেল্প করতো। ইভেন কিছুদিন আমি এর আগে যে ব্রডকাস্টে তোমার সঙ্গে না অন্য জায়গায় বললাম শান্তদীপদের সাথে, সেখানে আমার নিজের সঙ্গে মানে আমার পজেস্ট হওয়ার ঘটনা আমি শেয়ার করেছি। আমি নিজে পজেস্ট হয়েছিলাম আমার হানিমুন ফেজে গিয়ে। তো সেটা আলাদা কথা। সেটা আমরা ওর চ্যানেলে হ্যাঁ শুনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনে নিও। কিন্তু প্রচুর ওরা আমার উইক ছিল, প্রচুর। এখন আমি অনেকের গাইডেন্সে আছি বা অনেক কিছু জানতে পেরেছি, তারা আমাকে হেল্প করে, তারা আমাকে সেফটি প্রোটেকশন দিয়েছে, তারপরে আমি এখন ঠিক আছি, বা আমার বাড়ির লোকের কাছ থেকেও। কিন্তু ওয়ান্স আপন আ টাইম যে আমি প্রচুর উইক ছিলাম, আমি বললাম না হুম প্রচুর হুম হুম। শান্ত মেজাজের, এই যে এত কথা বলতাম তখন তুমি এত 10টা কথা বললে আমি একটা উত্তর দিতাম, এরম ছিলাম। তো যাই হোক, তো জ্বর আসে তারপর? তো জ্বর আসে, মা ওরকম টোটকা করে ছাড়িয়ে দেয়। তার কিছুদিন পর, এই যে বললাম ওর ডিভোর্স হয়েছে, এই বেশ কিছুদিন আগেও ওর সাথে আমার ফোনে কথা হয়, তখন রাত 10টা। তো বাবু কেন ডিভোর্স হয়েছে রে তোর? কি এমন বয়সেই তো বিয়ে করলি, তোর ডিভোর্স হয়ে গেল? বাচ্চা মেয়ে, 22-23 বছরের মেয়ে, আমার থেকে অনেক জুনিয়র। তো তখন বলছে জানো তো, আমার দিদা অনেক চেষ্টা করেছিল, কিছু হয়নি, অনেক জায়গায় গেছিল। ওই যে আমার যে ঠাকুমাটি রয়েছেন ছোটাম্মা, আমি আমার বাচ্চাটা হওয়ার পর আমি নিয়ে যাই মায়ের কাছে 2 দিনের জন্য থাকি। তখন ওই ছোটাম্মা না আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এই তো এবার আমি সম্পূর্ণভাবে তোকে পাবো। তখন না আমি বুঝিনি যে আমার ঠাকুমা কেন এই কথাটা বলেছিল বা কিছু। তার কিছুদিন পরেই আমার হাজবেন্ডের সঙ্গে অকারণে ঝগড়া হয়। আর আমিও বুঝিনি, ও বোঝেনি, আজকে ডিভোর্স, কোনো কারণ নেই। মানে ওই এন্টিটিটা চায় যে কোনো একটা ইয়াং মেয়ের শরীর এবার ও খুঁজছে। কারণ উনি উনি তো বয়স হয়ে গেছেন, যে মহিলাটিকে এতদিন ধরে উনি পাতিকতায় ভোগ করে গেছেন, তার তো এখন বয়স হয়ে গেছে, তার মধ্যে তার সেই ক্ষমতা বলো বা সেই এনার্জি লেভেল বলো কিছুই তার নেই। তো সেটা তো কমে গেছে, দিন দিন যাচ্ছে যখন সেটা তো কমতে থাকছে না। এবার ও একটা নতুন শরীরের সন্ধানে রয়েছে। আর ও প্রথমেই বলেছিল যে আমি যখন এ মরবে আমি এর শরীর ছেড়ে ওর শরীরেই ঢুকবো। যার জন্য ওর মা অনেক চেষ্টা করেছে যে ওকে এই বাড়িতে না এনে ওর মার এখন ফ্ল্যাটে থাকার চেষ্টা করছে। বাট এমনও হয়েছে, বলছে জানো যেদিনকে মাথায় হাত বুলিয়েছে রাত্রিবেলায় ঘুমিয়েছি, জানলা খোলা ছিল, গ্রামে তো অত এসি টেসি নেই ওদের, জানলা খোলা ছিল। বলছে একটা হাওয়ার মতন কালো রঙের এরম ঢুকলো, সে পুরো বলছে হাতে ফাতে পুরো লোম ভর্তি জানো তো। আর উঠে না আমার বুকের ওপর বসে আছে। আমি মাকে ডাকতে পারছি না, আমি বাবাকে ডাকতে পারছি না, মানে পুরো বোবা হয়ে গেছি আমি।
পরের দিন সকালবেলা আমার পুরো হাতে ফাতে গলায় পিঠে শুধু স্ক্র্যাচের দাগ নোকের। এখন কি অবস্থা? এক- আরে ও একই গ্রামেই থাকে, মানে ওখানেই থাকে না, এখন ওর মারাই কলকাতায় হুম বেহালাতে ফ্ল্যাট কিনে চলে এসেছে। কিন্তু মেয়ে দেখো, ওটা গ্রামের বাড়ি, ওর মা বাবাকে তো যেতেই হবে। তো দিদি জামাইবাবু গেলেও মেয়েটাকে আর নিয়ে যায় না, কারণ কোন দিন ওই বয়স্ক মহিলাটি আছেন, কোন দিন নেই। কিন্তু দেখো কতদিন এরকম পালিয়ে পালিয়ে বেড়াবে, ওকে তো একবার না একবার হলেও যেতে হবে। আর ওরা যাদের দিকে নজর ফেলে তো তাকেও কিছু না কিছু ভাবে ওকে খুঁজবে। কোনো ওর মায়ের ওটাই চিন্তা যে মেয়েকে কি করবে, আর একটা বাচ্চা ছোট নাতনি আছে। মানে প্যাথেটিক। ওদের ওদের বাড়িটাতে তুমি যাবে না, তোমার দেখলেই মনে হবে এই বাড়িটা সুবিধের না, হন্টেড কিছু একটা ব্যাপার রয়েছে। থ্যাংক ইউ অলিভিয়া, Thank আবার you. আবার আসার জন্য আমাদের চ্যানেলে। নিশ্চয়ই। আমি আর আবার জিজ্ঞেস করবো না কে পডকাস্ট তোর কেমন লাগলো। তুই একটা বিজনেসের ব্যাপারে বলছিস, সেই বিজনেসের ব্যাপারটা একটু আমাদেরকে বল। অ্যাকচুয়ালি আমাদের বিজনেস হচ্ছে টি শার্টের একটা ব্র্যান্ড, যেখানে তুমি সমস্ত রকমের গ্রাফিক্স টি শার্ট পেয়ে যাবে। সেটা আমার হাজবেন্ডের দায়িত্ব, আর আমার দায়িত্বতে হচ্ছে কুর্তি, শাড়ি, বেডশিট। এটা মানে মেয়েদের বুটিকটা আমার, ওকে আর ছেলেদের টি শার্টের, কারণ গ্রাফিক্স ডিজাইনার ও। তো প্রচুর এক্সক্লুসিভ কালেকশন বলো, কাস্টমাইজ বলো, হোম ডেকোর আইটেমস থেকে শুরু করে মানে যেগুলোতে গ্রাফিক্সের কাজ করা যায়, তো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। মানে পাইকারি রেটে না সিঙ্গেলেও কেউ নিতে চায়? না না, পাইকারি পাইকারি না, আমাদের ওয়েবসাইট রয়েছে নিজস্ব। ওকে, তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। একদম, আমি তোমার লিংক। কি নাম? নামটাই তো ক্রেজি আউল। ক্রেজি আউল। ক্রেজি আউল। ক্রেজি আউল ব্যাপারটা কি, মানে কেন? ক্রেজি আউল ব্যাপারটা হচ্ছে, দেখো আমি একটু ক্রেজি, আমি একটু দুষ্টুমি করতে বা খ্যাপাপোনা করতে পছন্দ করি। তো সেই কারণ থেকে ওই ক্রেজি ওয়ার্ডটা নেওয়া হয়েছে। এবং আউল হচ্ছে লক্ষ্মীর বাহন, মা লক্ষ্মীর বাহন। তো সেই থেকে দুটো নামকে প্যাচ করে আমরা করেছিলাম ক্রেজি আউল। বাহ। তো সেটাই আমাদের স্টার্ট আপ। আজ প্রায় 3 ইয়ার্স রানিং আমাদের ওয়েবসাইট। তো সেটা থেকেই আমরা এখন এই ছোট ছোট অর্গানাইজ করি। কারণ দেখো এখন অনেক দুঃখ, মানে অসুবিধে, এই লকডাউনের পর থেকে অনেকেরই জব চলে যাতে অনেক ছোট ছোট সেলার দিদিরা রয়েছে যারা কিছু নিজেদের হ্যান্ডমেড প্রোডাক্ট সেল করে। সেই দিকে আমরা একটা মাঝে মাঝে পুজোর আগে একটা অর্গানাইজ করি এক্সিবিশনের, সেখানে দিদিদেরকে আমরা ইনভাইট করি আসার জন্য। থ্যাংক ইউ অলিভিয়া, থ্যাংক ইউ আবারও আসার দাদা। জন্য আমাদের এখানে চ্যানেলে। নিশ্চয়ই, তুমি যতবার ডাকবে আমি ততবার আসবো। আমি ডাকতে থাকবো তাহলে। তাহলে আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমাদের সাথে আজকে অলিভিয়া মিশ্র, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা।